ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। এটি আমাদের ইভিএস এর 19 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটি মূলত একটা ম্যারাথন ক্লাস, যেখানে আমরা পরিবেশের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নাবলী আলোচনা করব। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলের যে ক্লাস 3 থেকে ক্লাস 8 এর পরিবেশের পাঠ্যপুস্তক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর যে 6টা ক্লাস রয়েছে, সেগুলো যদি তোমরা দেখে না থেকে থাকো অবশ্যই দেখে নিও, কারণ সেখান থেকে 5 থেকে 6টি প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। আর যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেশ কয়েকটা ইভিএস এর পিডিএফ শেয়ার করা হয়েছে, সেগুলোকে তোমরা যদি ডাউনলোড করতে চাও তো ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। সেই টেলিগ্রামে জয়েন হয়ে সেই পিডিএফগুলো কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ডিহং ডিবং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? এ পশ্চিমবঙ্গ, বি আসাম, সি অরুণাচল প্রদেশ, ডি মিজোরাম। এই যে ডিহং ডিবং বায়োস্ফিয়ার রিজার্ভটা অরুণাচল প্রদেশে অবস্থিত। মৌলিন ন্যাশনাল পার্ক ও যে দিবং অভয়ারণ্য রয়েছে, সেই মৌলিক ন্যাশনাল পার্ক এবং দিবং অভয়ারণ্য, বন্যপ্রাণী অভয়ারণ্য এর মিলিত হয়ে কিন্তু এই দিহং ডিবং বৃহত্তর একটা বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করেছে। আর এই যে ডিহং ডিবং বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পেয়েছে 1998 সালে। এই বায়োস্ফিয়ার রিজার্ভের যে প্রধান প্রাণীগুলো হচ্ছে রেড পান্ডা বা মিসমি টাকিন বা লাল গোড়াল, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এই প্রাণীদের নামগুলো দিয়েও কিন্তু প্রশ্ন হয়, যেমন রেড পান্ডা কোন বায়োস্ফিয়ার রিজার্ভে পাওয়া যায়, সেখানে হয়তো একটা অপশানে ডিহং ডিবং থেকে গেল। তো মিসমি টাকিন বা লাল গোড়াল এগুলো দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে। তাহলে এখানে ডিহং ডিবং বায়োস্ফিয়ার রিজার্ভটা অবস্থিত অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে কি বলা হয়? এ জৈব বিস্তার, বি মৌলিক বিস্তার, সি অজৈব বিস্তার, ডি জীব বিবর্তন। তো খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে জীব বিবর্তন বলা হয়। অপশন ডি সঠিক হবে। পরের প্রশ্ন, গ্রিন ইকোনমিক্স বইটির লেখক কে? এ স্কট কাটো, বি হেকেল, সি ওডাম, ডি ডেনিস টোটো। এই যে গ্রিন ইকোনমিক্স বইটার লেখক হচ্ছে স্কট কাটো। এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে মলি স্কট কাটো। গ্রিন ইকোনমিক্স বইটার লেখক হচ্ছে মলি স্কট কাটো। হ্যাঁ, আরেকটা প্রশ্ন এরকমই হয়, যেমন গ্রিন ইকোনমিক্স এটা রয়েছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স। এনভায়রনমেন্টাল ইকোনমিক্স এই বই, এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বই। এই বইটার লেখক হারমান এডওয়ার্ড ডালি। তাহলে গ্রিন ইকোনমিক্স বইটা লেখক হচ্ছে স্কট কাটো, আর এনভায়রনমেন্টাল ইকোনমিক্স বইটা লেখক হচ্ছে হারমান এডওয়ার্ড ডালি। দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে দুটি প্রধান মৃগকাননের স্থান হলো এ মল্লারপুর মিউরি, বি বেতুয়াডহরি বকেশ্বর, সি রায়গঞ্জ বালুরঘাট, ডি বেতুয়াডহরি বল্লভপুর। খুব সহজ প্রশ্ন এবং ভালো প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের দুটি প্রধান মৃগকানন হচ্ছে বেতুয়াডহরি ও বল্লভপুর। পরের প্রশ্ন, একজন ব্যক্তির প্রতিদিন খাদ্য থেকে তাপশক্তির দরকার হয় এ 1000 কিলো ক্যালোরি, বি 2000 কিলো ক্যালোরি, সি 3000 কিলো ক্যালোরি, ডি 4000 কিলো ক্যালোরি। তো একজন ব্যক্তির প্রতিদিন খাদ্য থেকে তাপশক্তির দরকার হয় 3000 কিলো ক্যালোরি। অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, রাস্তায় পিচ গলানোর সময় যে ধোঁয়া বের হয় তাতে ক্ষতিকারক বায়ুদূষক হিসেবে থাকে এ কার্বন, বি সিএফসি, সি টিএফটি, ডি বেনজোপাইরিন। খুব ভালো প্রশ্ন এটা। তোমরা দেখেছো হয়তো যে রাস্তা তৈরির সময় কিন্তু যেখানে পিচ গলানো হয় সেখান থেকে খুব ঘন কালো ধোঁয়া নির্গত হয়, সেই কালো ধোঁয়াতে ক্ষতিকারক বায়ুদূষক হিসেবে থাকে বেনজোপাইরিন। পরের প্রশ্ন, প্রথম কয়লার উৎপত্তি হয়েছিল এ 32.5 কোটি বছর আগে, বি 20.5 কোটি বছর আগে, সি 34.5 কোটি বছর আগে, ডি 44.5 কোটি বছর আগে। খুব ভালো প্রশ্ন। প্রথম কয়লার উৎপত্তি হয়েছে 34.5 কোটি বছর আগে। পরের প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যানটি কোথায়? এ উত্তরাঞ্চলে, বি উত্তরপ্রদেশে, সি মধ্যপ্রদেশে, ডি গুজরাটে। এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে উত্তরাঞ্চলে। অনেকে উত্তরপ্রদেশের সাথে গুলিয়ে ফেলবে। সেই সময় উত্তরাঞ্চল এবং উত্তরপ্রদেশ মিলিত নিয়ে একটা স্টেট ছিল।
তো উত্তরাঞ্চল কিন্তু পরে উত্তরাখণ্ড, বর্তমান যে উত্তরাখণ্ড রাজ্য সেটা কিন্তু আগে উত্তরাখণ্ড ছিল, তার আগে উত্তরাঞ্চল এবং উত্তরপ্রদেশ মিলিত নিয়ে ছিল ইউনাইটেড প্রভিন্স বলে একটা স্টেট ছিল, সেটা ব্রিটিশ সরকার যখন ছিল সেই সময়। এই যে জিম করবেট ন্যাশনাল পার্কটা উত্তরাঞ্চলে অবস্থিত, আর এই জিম করবেট ন্যাশনাল পার্কটা প্রতিষ্ঠিত হয়েছে 1936 সালে, তখন এর নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। আর ভারত স্বাধীনতা লাভ করার পর 1956 সালে এই জিম করবেট ন্যাশনাল পার্ক হিসেবে পরিচিতি পায়, আর বর্তমানে এটা উত্তরাখণ্ডের রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ডেমোগ্রাফি যে বিষয়ে অধ্যয়ন করে তা হলো এ হিউম্যান জিওগ্রাফি, বি হিউম্যান পপুলেশন, সি হিউম্যান ইকোলজি, ডি রিসোর্সেস। যে ডেমোগ্রাফি যে অধ্যয়ন করে সেটাকে বলা হচ্ছে হিউম্যান পপুলেশন। পরের প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে ওজোন গহ্বর স্পষ্ট হয়ে উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল? এ আমেরিকায়, বি এশিয়াতে, সি ইউরোপে, ডি আন্টার্কটিকায়। খুব সহজ প্রশ্ন এবং ভালো প্রশ্ন। তোমরা জানো যে আন্টার্কটিকায় প্রথম যে উপগ্রহ চিত্রে কিন্তু ওজোন গহ্বর এর খোঁজ পাওয়া যায়। অপশন ডি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্থাটি দূষণ নিয়ন্ত্রণের জন্য কাজ করে? এ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, বি ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ, সি সেন্ট্রাল বোর্ড অফ গ্যানারি, ডি উপরের সবকটি। তো দূষণ নিয়ন্ত্রণের জন্য কাজ করে অপশন এ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, এটা হবে সঠিক। পরের প্রশ্ন, ভারতের কোথায় নাচুনে হরিণ দেখা যায়? এ রাজস্থান, বি হিমাচল প্রদেশ, সি মণিপুর, ডি কেরালা। এই যে নাচুনে হরিণ দেখা যায় মণিপুরে। মণিপুরে যে ন্যাশনাল পার্কটাতে নাচুনে হরিণ দেখা যায় সেটা হচ্ছে কেউবুল লামজো ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে লোকটাক হ্রদে অবস্থিত। আর এই ন্যাশনাল পার্কটাকে একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক, অর্থাৎ এটা একটা ভাসমান, এই যে লোকটাক হ্রদ, এই হ্রদে ভাসমান ন্যাশনাল পার্ক হচ্ছে ওই কেওবুল লামজো ন্যাশনাল পার্ক। আর এটার আয়তন প্রায় 40 বর্গ কিলোমিটারের মতো। আর এই কেওবুল লামজো ন্যাশনাল পার্কটা 1977 সালে জাতীয় উদ্যানের তকমা পায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? এ সাগরদ্বীপ, বি নামখানা, সি কুলতলি, ডি বেলপাহাড়ি। এটা খুব ভালো প্রশ্ন। আমরা যে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলি সিরিজ শুরু করেছিলাম, সেইখানে কিন্তু এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নটা হয়তো পড়েছি একবার। তো এই যে পশ্চিমবঙ্গের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটা গড়ে উঠেছে সাগরদ্বীপে। পরের প্রশ্ন, কোন অ্যাসিড ভিনিগার হিসেবে রান্নার কাজে ব্যবহৃত হয়? এ সাইট্রিক অ্যাসিড, বি বোরিক অ্যাসিড, সি অক্সালিক অ্যাসিড, ডি সাইট্রিক অ্যাসিড। খুব ভালো প্রশ্ন। ভিনিগার হিসেবে রান্নার কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিক অ্যাসিড, অপশন ডি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, উদ্ভিদবিদ্যার যে শাখায় শৈবাল নিয়ে অধ্যয়ন করা হয় তাকে কি বলে? এ বায়োলজি, বি প্যাথোলজি, সি মাইকোলজি, ডি ফাইকোলজি। তো উদ্ভিদবিদ্যার শৈবাল নিয়ে অধ্যয়ন করার যে শাখায় শাখা বলা হচ্ছে ফাইকোলজি। আর মাইকোলজি এটাকে ছত্রাক নিয়ে অধ্যয়ন করা, একে মাইকোলজি বলে। প্যাথোলজি যেন রোগবিদ্যা, আর বায়োলজি হচ্ছে জীববিদ্যা। তো তাহলে শৈবাল নিয়ে অধ্যয়ন করাকে ফাইকোলজি বলে, আর ছত্রাক নিয়ে অধ্যয়ন করাকে মাইকোলজি বলে। এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ক্যাটালিটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য হলো এ তাপবিদ্যুৎ উৎপাদন করা, বি জল শোধন করা, সি মোটরযানের দূষণ নিয়ন্ত্রণ, ডি তাপমাত্রা কমানো। ক্যাটালিটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে মোটরযানের দূষণ নিয়ন্ত্রণ, অপশন সি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের বিদ্যুৎ শক্তির উৎস কি? এ নিউক্লিয়ার চুল্লি, বি ডায়নামো, সি সৌরকোষ, ডি থার্মোপাইল। এই প্রশ্নটা না জানলেও তোমরা করতে পারবে। দেখো কি বলেছে, কৃত্রিম উপগ্রহ, তার মানে সেটা মহাকাশ, সেখানে সৌরকোষ ছাড়া আর কি হতে পারে? অপশন সি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া নামক দৃষ্টিজনিত সমস্যা কমাতে কোন লেন্স ব্যবহার করা হয়? এ উত্তল লেন্স, বি বেলনাকার লেন্স, সি অবতল লেন্স, ডি কোনোটিই নয়। এটা খুব ভালো প্রশ্ন। এই যে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, আর একটা প্রশ্ন আছে সেটা কিন্তু মায়োপিয়া বা স্বল্পদৃষ্টি। এই যে হাইপার মেট্রোপিয়া নামক যে দৃষ্টিজনিত সমস্যাটা, এটা কি? এটা হচ্ছে দূরের জিনিসকে ভালো দেখতে পায় আর কাছের জিনিসগুলোকে ঝাপসা লাগে। আর এর সমস্যা দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর এর উল্টো যেটা বলেছিলাম সেটা হচ্ছে মায়োপিয়া বা
স্বল্প দৃষ্টি সেটাতে ঠিক উল্টো হয়। সেটা কি হয়, কাছের বস্তুটা পরিষ্কার দেখতে পায় কিন্তু দূরেরটা ঝাপসা লাগে। এটা একটু মনে রাখবে, গুলিয়ে যায় আমাদের। খুব ভালো প্রশ্ন এটা। আর সেই মায়োপিয়া রোগে কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স। তাহলে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি রোগে উত্তল লেন্স ব্যবহার করা হয়, আর মায়োপিয়া বা স্বল্প দৃষ্টিতে অবতল লেন্স ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাকৃতিক জৈব স্বর্গ নামে পরিচিত? এ আদিম বন অঞ্চল, বি আধুনিক শিল্পাঞ্চল, সি আধুনিক শহরাঞ্চল, ডি সমস্ত জলসম্পদ। তো প্রাকৃতিক জৈব স্বর্গ নামে পরিচিত আদিম বন অঞ্চল। পরের প্রশ্ন, কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ কবে গঠিত হয়? 1957 সালে, বি 1954 সালে, সি 1959 সালে, ডি 1953 সালে। তো কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ এটা গঠিত হয়েছে 1954 সালে। পরের প্রশ্ন, পাস্তুরাইজেশনের মাধ্যমে নিম্নলিখিত কোনটি জীবাণুমুক্ত করা হয়? এ খাবার জল, বি অ্যালকোহল, সি স্যালাইন, ডি দুধ। খুব ভালো প্রশ্ন এবং সহজ প্রশ্ন। পাস্তুরাইজেশন মানে লুই পাস্তুর, আর এটা কোনটা জীবাণুমুক্ত করা হয়? এটা হচ্ছে দুধ। পরের প্রশ্ন, পরিবেশ সম্পর্কিত প্যারিস সম্মেলন কবে হয়েছিল? এ 1987 সালে, বি 2015 সালে, সি 2017 সালে, ডি 1986 সালে। তো পরিবেশ সম্পর্কিত প্যারিস সম্মেলন হয়েছিল 2015 সালে। অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন, হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে? এ ম্যাগনেটোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি এক্সোস্ফিয়ার, ডি স্ট্র্যাটোস্ফিয়ার। যে হিলিয়াম এবং হাইড্রোজেন উভয় গ্যাসের প্রাধান্য রয়েছে এক্সোস্ফিয়ার, বায়ুমণ্ডলের যে এক্সোস্ফিয়ার স্তর রয়েছে সেটাতে। পরের প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটির নাম কি? এ দামোদর, বি তিস্তা, সি বিদ্যাধরী, ডি ময়ূরাক্ষী। তো পূর্ব কলকাতার যে জলাভূমি তার সাথে মিশে আছে যে নদীটা, যার লিঙ্ক রয়েছে সেটা হচ্ছে বিদ্যাধরী। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এ পরেশনাথ, বি অযোধ্যা, সি শুশুনিয়া, ডি গোর্গাবুরু। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ বলেছে, সেটা কি হবে? সেটা হবে গোর্গাবুরু। গোর্গাবুরু শৃঙ্গের উচ্চতা হচ্ছে 677 মিটার। আবার পশ্চিমবঙ্গে যদি সর্বোচ্চ শৃঙ্গ বলে সেটা কিন্তু সান্দাকফু, তার উচ্চতা 3636 মিটার। পরের প্রশ্ন, গঙ্গার প্রধান উপনদী যমুনা কোন শহরের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে? এ লখনৌ, বি বারাণসী, সি এলাহাবাদ, ডি কানপুর। তো গঙ্গার প্রধান উপনদী তোমরা জানো যমুনা, সেটা হচ্ছে এলাহাবাদের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে। পরের প্রশ্ন, জ্বালানির জন্য ব্যবহৃত কয়লা এবং খনিজ তেল কোন শিলায় পাওয়া যায়? এ আগ্নেয় শিলা, বি পাললিক শিলা, সি রূপান্তরিত শিলা, ডি কোনোটিই নয়। তাহলে কয়লা বা খনিজ তেল পাললিক শিলায় পাওয়া যায়, কেননা পাললিক শিলা ধাপে ধাপে স্তরে স্তরে পড়ে গিয়ে ওগুলো চাপা পড়ে গিয়েই তো কয়লা এবং খনিজ তেলের সৃষ্টি হয়েছে। তাই অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? এ বেকারেল, বি মাদাম কুরি, সি রাদারফোর্ড, ডি স্যাডউইক। তো তেজস্ক্রিয়তার আবিষ্কার করেন বেকারেল, আর তেজস্ক্রিয়তার এককও হচ্ছে এই বেকারেলই। পরের প্রশ্ন, জলে মুক্ত হয়ে ভাসমান আণুবীক্ষণিক জীবেদের কি বলা হয়? এ নেকটন, বি প্ল্যাংটন, সি পেরিফাইটন, ডি কোনোটিই নয়। এটাও খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু নানানভাবে ঘুরিয়ে আসে। তো জলে মুক্ত হয়ে ভাসমান আণুবীক্ষণিক জীবেদের বলা হচ্ছে প্ল্যাংটন। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মেলানোসিস রোগটির উৎপত্তির কারণ কি? এ আর্সেনিক দূষণ, বি ক্লোরাইড দূষণ, সি ক্যাডমিয়াম দূষণ, ডি ফ্লোরাইড দূষণ। মেলানোসিস এই রোগটা কেন হয়? আর্সেনিকের জন্য হয়, আর্সেন দূষণ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পিওপিএস এর পুরো নাম কি? এ পারসিস্টেন্ট অর্গানিক পলিট্যান্ট, বি প্রোমোটিক ওজোন প্রোটেকশন, সি পারসিস্টেন্ট অর্গানিক পেস্টিসাইডিস, ডি পেস্টিসাইডিস প্রোমোটিং প্রবলেম। তো পিওপি এর পুরো নাম হচ্ছে পারসিস্টেন্ট অর্গানিক পলিট্যান্ট। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আয়নায়িত বিকিরণের মাত্রার এককে কি বলে? এ ROM, বি RAD, সি CAD,
ডি পিএমডি। তো আয়নায়িত বিকিরণের মাত্রা একককে বলা হচ্ছে অপশন বি র্যাড, RAD। পরের প্রশ্ন, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে কি বলা হয়? এ তরল জ্বালানি, বি জীবাশ্ম জ্বালানি, সি জৈব জ্বালানি, ডি বিদ্যুৎ জ্বালানি। খুব সহজ প্রশ্ন। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। পরের প্রশ্ন, জল দূষণ নিবারণ ও দূষণ নিয়ন্ত্রণ আইন চালু হয় কবে? এ 1981, বি 1980, সি 1977, ডি 1974। তো জল দূষণ নিবারণ ও দূষণ নিয়ন্ত্রণ আইন চালু হচ্ছে 1974 সালে, আর বায়ু দূষণ 1981-তে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তর কোনটি? এ কাস্ট, বি কোর, সি ম্যান্টেল, ডি লিথোস্ফিয়ার। তো আমরা যদি এই যে ভূত্বকের স্তরগুলোকে দেখি, প্রথমে কি দেখব? প্রথমে হচ্ছে কোর, এটা কোর অঞ্চল। কোরের মধ্যে একটা কি আছে? একটা ইনার কোর আছে আর একটা আউটার কোর আছে। তারপরে হচ্ছে মেন্টাল আছে, মেন্টালের ইনার মেন্টাল আছে, আউটার মেন্টাল আছে। তার পরের স্তরটা হচ্ছে ক্রাস্ট, যেটা আমাদের শিলামণ্ডল বা শিলাস্তর, লিথোস্ফিয়ার, এই উপরের বাইরের স্তরটাকে মধ্যে রয়েছে। তাহলে সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তর হবে এটা, এই যে এই ভেতরের এটা কোর এবং ইনার কোর। তাহলে এখানে কি আছে? এখানে অপশন আছে দেখো কোর, অপশন বি, এটা হবে সঠিক। পরের প্রশ্ন, আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় নিচের কোনটির ক্ষেত্রে? এ বৈদ্যুতিক আলোতে, বি ফটোভোল্টিক কোষে, সি বৈদ্যুতিক ব্যাটারিতে, ডি বৈদ্যুতিক চুল্লিতে। আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে কিসে হবে? এটা হবে ফটোভোল্টিক কোষে। সূর্যের আলো, সেটা বিদ্যুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, অপশন বি, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 1987 সালে 16 সেপ্টেম্বর বিশ্বের 11টি দেশ পরিবেশ সংক্রান্ত কোন চুক্তিতে আবদ্ধ হয়? এ কিয়োটো চুক্তি, বি মন্ট্রিল চুক্তি, সি বসুন্ধরা চুক্তি, ডি কোপেনহেগেন চুক্তি। এরকম ভালো প্রশ্ন, প্রশ্নগুলোকে হয়েছে কিন্তু ঘুরিয়ে আসছে প্রশ্নগুলো। দেখো 1987 সালে 16 সেপ্টেম্বর 11টা দেশ, সেটা হচ্ছে মন্ট্রিল চুক্তিতে। পরের প্রশ্ন, ভারতীয় জীববৈচিত্র্যের মধ্যে ধর্মীয় গুরুত্ব আছে এমন একটা উদ্ভিদ হলো? এ ডুমুর, বি তুলসী, সি তেঁতুল, ডি গোলাপ। তো ভারতীয় জীববৈচিত্র্যের মধ্যে ধর্মীয় গুরুত্ব কিন্তু অনেক উদ্ভিদের রয়েছে। এখানে যে অপশনগুলো রয়েছে সেখানে দেখো সি তুলসী, অপশন বি তুলসী হবে সঠিক। পরের প্রশ্ন, ওজোন স্তরের জন্য সব থেকে বেশি ক্ষতিকারক গ্যাস কোনটি? এ কার্বন ডাইঅক্সাইড, বি ক্লোরোফ্লোকার্বন, সি মিথেন, ডি ওজোন। ওজোন স্তর সব থেকে ক্ষতিকারক গ্যাস সিএফসি, ক্লোরোফ্লো কার্বন, অপশন বি হবে সঠিক উত্তর। তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো তা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা আমাদের এখন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে কিন্তু নিয়মিত বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন এবং স্টাডি মেটেরিয়াল শেয়ার করা হচ্ছে। তাই ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। থ্যাংক ইউ।